স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 11-এর একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হলো দ্বিপদ উপপাদ্য, বাইনোমিয়াল থিওরি। তো এই দ্বিপদ উপপাদ্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমাদের জন্য, এবং এর থেকে পরীক্ষায় বেশ কিছু নম্বর আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো আজকে যেহেতু ফার্স্ট স্টার্ট করছি, তো আজকে এর পুরো যে কনসেপ্টটা আছে সেটা আমরা ক্লিয়ার করে তার বেশ কিছু অঙ্ক আজকে করব, যেগুলো তোমাদের পরীক্ষায় একদম ইম্পর্টেন্ট আসেই, প্রত্যেক বছর পরীক্ষা আসে। তো চলো সময় নষ্ট না করে আজকে ক্লাস শুরু করি। তো বাইনোমিয়াল থিওরিম বা দ্বিপদ উপপাদ্য শিখতে গেলে আমরা প্রথমে শিখে নেব দ্বিপদ রাশি কাকে বলে। দ্বিপদ রাশি কাকে বলে? দ্বিপদ রাশি জিনিসটা কি, ভালো করে যদি নামটা তোমরা লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে এখানে দুটো পদ থাকবে। এবার দ্বিপদ কীরকম হতে পারে, ধরো এক্স প্লাস 1/x, এটা একটা দ্বিপদ রাশি হতে পারে। 3x প্লাস 5/y বা 3x প্লাস 7y, এরকম দুই ধরনের দুটো করে পদ থাকবে যে ধরনের রাশিতে, তাকে আমরা বলতে পারি দ্বিপদ রাশি। এরকম বিভিন্ন রকম হতে পারে, শুধু প্লাস দিয়েই হবে এমন কোনো কথা নেই, মাইনাস থাকতে পারে। ঠিক আছে, এবার এই দ্বিপদ রাশির তাহলে সাধারণ আকার কি? সাধারণ আকার, এই দ্বিপদ রাশির সাধারণ আকার হয়ে গেল a প্লাস এক্স বা এক্স প্লাস এ। এটাকে আমরা সাধারণ আকার বলে থাকি, দুটো পদ থাকছে। আমরা এই চ্যাপ্টারে বেসিক্যালি কি শিখবো, এই যে a প্লাস এক্স রয়েছে তার যদি বর্গ করি, বা a প্লাস এক্স তার যদি আমরা কিউব করি, এরম করে a প্লাস এক্স যদি আমরা টু দি পাওয়ার সামথিং ধরো 10 করলাম, আরও এরকম টু দি পাওয়ার n করলে এই দ্বিপদ রাশিগুলোকে যদি আমরা বিস্তৃত করি, অর্থাৎ ফর্মুলা যে আমাদের বীজগাণিতিক সূত্র আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ কিউব, a প্লাস বি হোল কিউবের এরকম সূত্র আছে। এরকম সূত্রে যদি ভেঙে দিই তাহলে এরকম প্রত্যেকটা দ্বিপদ রাশি যাদের ঘাত একটা, এটাকে কি বলবো, অখণ্ড সংখ্যা, তাহলে ঘাত যদি অখণ্ড সংখ্যা হয় তাদেরকে বিস্তৃত করা যায়, এবং সেই বিস্তৃত করলে যেই রাশিগুলো আমরা পাবো, যেই সিরিজটা আমরা পাবো, সেটা একটা বীজগাণিতিক ধর্মকে মেনে চলে। এই যেই ধর্মটা নিয়ে আমরা আলোচনা করব, সেই ধর্মটাকেই বা সেই পদ্ধতিটাকেই বলা হয় দ্বিপদ উপপাদ্য। ঠিক আছে, আমরা যদি এরকম যেই দ্বিপদ রাশির সাধারণ যেই আকারটা রয়েছে তার যদি বিভিন্ন পাওয়ার করি, তাহলে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 0 1 হয়ে যায়। যদি পাওয়ার 1 হয় তাহলে শুধু a প্লাস এক্স হবে। a প্লাস এক্স তার হোল স্কোয়ার কী হচ্ছে, a স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার। এরকম করে আমরা কিউব পর্যন্ত দেখো আমরা সূত্র মনে রাখি, কিন্তু যখনই টু দি পাওয়ার 4 চলে আসে, a টু দি পাওয়ার 4 প্লাস 4 a কিউব এক্স প্লাস 6 a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4a এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, একই রকমভাবে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5, এরকম একটা এত বড় মান তো আমাদের মনে রাখা সম্ভব না। একটা জিনিস দেখো, এই দ্বিপদ যেই উপপাদ্য রয়েছে সেই উপপাদ্যের এই যেই সহগ নয় রাশিগুলো যেগুলো রয়েছে, এই রাশিগুলো কিন্তু প্যাটার্ন রয়েছে একটা। কীরকম প্যাটার্ন দেখো, এখানে a টু দি পাওয়ার 4, তারপরে পাওয়ার একটা একটা করে কমছে, আর যেটা শেষেরটা রয়েছে সেটার পাওয়ার একটা একটা করে বাড়ছে। এই প্যাটার্নে আমরা পুরো বিস্তৃতিটা করতে পারি, কিন্তু এই যে সহগগুলো রয়েছে এই সহগগুলো একটা নিয়ম মেনে চলে। আমরা এই দ্বিপদ উপপাদ্যের মধ্যে এই সহগগুলোর সম্বন্ধে সবচেয়ে বেশি করে জানবো। ঠিক আছে, এই ঘাতগুলোকে, এই ঘাতের ওপর নির্ভর করে সহগগুলো কীরকমভাবে সাজছে সেটা আমরা একটা ছকের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। দেখো, যখন ঘাত শূন্য ছিল তখন এর সহগ মানে কি, চলরাশির সঙ্গে যেই সাংখ্য মানটা থাকে সেটা হলো সহগ। তাহলে 0 হলে এর সহগ 1 হচ্ছে, যখন ঘাত 1 হচ্ছে তখন এর সঙ্গেও 1 আছে, এক্সের সঙ্গেও 1 আছে, তাই 1 1 হচ্ছে। যখন ঘাত 2 আছে, দেখো এর সহগ কত, 1, এর সহগ 2, এর সহগ 1, তাহলে 1 2 1। তারপরেরটা যখন ঘাত 3 হচ্ছে তখন 1 3 3 1, তাহলে 1 3 3 1। যখন 4 হচ্ছে 1 4 6 4 1 1 4 6 4 1। যখন টু দি পাওয়ার 5 হয়ে যাচ্ছে তখন 1 5 10 10 5 1। দেখো 1 5 10 10 5 1।
এই রকমভাবে ঘাতগুলো আস্তে আস্তে করে বিস্তৃত। এবার তোমরা বলতে পারো হঠাৎ করে এই নাম্বারগুলো কি করে আসছে, সেটাও আমরা একটা ছকের সাহায্যে তোমাদের দেখাচ্ছি। আমরা দেখো এই ঘাতগুলো নিয়ে আমরা কি করে এই সহগগুলো আসছে, হঠাৎ করে যে নাম্বারগুলো এসেছিল 1 1 2 3 4 6 এই নাম্বারগুলো কি করে আসছে। যখন ঘাত 0 হয়ে যাচ্ছে তার সহগ এই 1টা আসছিল 0C0 = 1। যখন ঘাত 1 হচ্ছে তখন 1C0 দিয়ে শুরু হচ্ছে 1 এবং 1C1 1, 2C0 1, 2C1 2, 2C2 1। ঠিক আছে, অর্থাৎ এই ঘাত যত তত C0 থেকে শুরু হবে এবং তত পর্যন্ত, মানে n যদি হয় ঘাত তাহলে NC0 থেকে শুরু হবে এবং শেষ হবে NCn এ গিয়ে, যদি ঘাত n হয়। ঠিক আছে, তাহলে ঘাত 3 হচ্ছে, তাহলে 3C0 থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে 3C3 তে গিয়ে। তাহলে এরকম করে 5 যখন ঘাত হবে তাহলে 5C0 তে শুরু হবে, তাহলে সহগগুলো পরপর এরকম আস্তে আস্তে 5C5 এ গিয়ে শেষ হবে। তাহলে এইটা হলো আমাদের টেবিল। এই টেবিল যে সবসময় আমাদের মনে রাখতে হবে সেটা নয়, আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আমরা সাধারণ ফর্মুলা যখন শিখবো সেই ফর্মুলা অনুযায়ী পুরোটা শিখে যাব। এবার যেটা আমরা শিখতে যাব সেটা হলো আমাদের এই চ্যাপ্টারের মেন বা মূল জিনিস, সেটা হলো বাইনোমিয়াল থিওরেম ফর পজিটিভ ইন্টিগ্রাল ইন্ডেক্স। অর্থাৎ যে বাইনোমিয়াল রাশি অর্থাৎ দ্বিপদ রাশিগুলো আমরা পড়ছিলাম না, a+x, তার পাওয়ার বা ইন্ডেক্স যদি একটা পজিটিভ ইন্টিজার থাকে, ঠিক আছে, তাহলে এটার যে এক্সপ্যান্ডটা হবে সেই এক্সপ্যান্ডটা কেমন হবে। একটু আগেই আমরা শিখছিলাম যে পাওয়ার যা থাকবে সেই সহগগুলো, আমরা তো ax কীরকম হবে সেগুলো জানতেই পারছি। axগুলো একটা হলো এই এর পাওয়ার n থেকে শুরু হবে, আস্তে আস্তে একটা একটা করে কমবে, আর এক্সের পাওয়ার 0 থেকে শুরু হয়ে আস্তে আস্তে করে বাড়বে। কিন্তু সহগগুলো কি হবে সেটাই হলো এই চ্যাপ্টারের মূল জিনিস আমাদের। তো সহগগুলো কি করে হয়, NC0 থেকে শুরু হবে, তাহলে ফার্স্ট হবে হলো NC0 a⁴n, কারণ x⁴0 হবে এখানে 1 হয়ে যাবে। তারপরে প্লাস NC1 a⁴n-1 ইন্টু x⁴1। ঠিক আছে, প্লাস পরেরটা কি হবে NC2 a⁴n-2 x²। দেখো একটা জিনিস লক্ষ্য করে, এই সি এর নিচে যেটা থাকছে সেটাই a⁴n থেকে বিয়োগ হচ্ছে এবং x⁴ সেটাই হচ্ছে। তাহলে পরেরটা কি হবে NC3 a⁴n-3 ইন্টু x⁴3 এরকম হবে। এরকম করে চলতে থাকলে একটা মাঝের টার্মকে আমরা এরকম লিখতে পারি NCr a⁴n-r ইন্টু x⁴r। এটা হলো এই যে দ্বিপদ রাশি তার জেনারেল টার্ম বা সাধারণ পদ আমরা বলতে পারি। তাহলে লাস্ট পদটা কত হবে, লাস্ট পদে গিয়ে যেহেতু এর পাওয়ার এক এক করে কমতে থাকবে, লাস্ট পদে গিয়ে তাহলে এর পাওয়ার 0 হয়ে যাবে এবং এক্সের পাওয়ার n হয়ে যাবে, আর এটা হবে NCn x⁴n। এই হলো আমাদের দ্বিপদ প্রক্রিয়ার বা দ্বিপদ রাশির, যেটা আমরা দ্বিপদ রাশির বা বাইনোমিয়াল থিওরির এক্সপানশন হলো এই রকম ফর্মুলাতে আমরা করব। এখানে এই যে NC0 NC1 এগুলো হলো এর সহগ হিসাবে কাজ করবে, অর্থাৎ চলরাশি বাদ দিয়ে যে অংশটা থাকবে সেটা হলো সহগ। এবার দেখো আমাদের সবসময় এখানে পজিটিভ আকারে থাকবে এমন তো নয়, নেগেটিভ আকারেও থাকতে পারে। অর্থাৎ a-x⁴ যদি n হয় তখন কি হবে, আমরা দেখো এই এক্সের জায়গায় যদি আমরা -x বসাই, এখানে +x রয়েছে, তো এই +xের জায়গায় যদি আমরা -x বসাই তাহলে এই টার্মগুলোর মধ্যে কিছু কিছু চেঞ্জ আসবে। কি কোথায় কোথায় চেঞ্জ আসবে, যেখানে x⁴ বিজোড় সংখ্যা থাকবে সেখানে -x⁴ বিজোড় সংখ্যা মানে একটা মাইনাস সামনে আসবে, এবং যেখানে যেখানে x⁴ জোড় সংখ্যা অর্থাৎ ইভেন নাম্বার থাকবে সেখানে -ও সেই -1 ইভেন নাম্বার হয়ে যাবে, তাহলে সেটা +1 হয়ে যাবে। তাহলে তার এক্সপ্যানশনটা কীরকম হবে, দেখো সহগগুলো যেরকম ছিল সেরকমই থাকবে। তাহলে এই ক্ষেত্রে x⁴ কত হবে, প্লাস এখানে NC1 a⁴n-1, আমরা তো এক্সের জায়গায় -x বসাবো, তাহলে -x⁴1 প্লাস NC2 a⁴n-2 ইন্টু -x⁴2 প্লাস NC3 a⁴n-3 ইন্টু -x⁴3। তো এরকম করে যদি যেতে থাকে তাহলে জেনারেল টার্মটা কী হবে NCr a⁴n-r ইন্টু -x⁴r
প্লাস লাস্ট টার্মটা হবে এন সি এন মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন। তাহলে এখানে দেখো বারবার ওই মাইনাস মাইনাস করে লিখতে হচ্ছে, এটাকেও আমরা একটা ইন জেনারেল ফর্মে লিখতে পারি। দেখো একটা জিনিস যে আমাদের একটা করে টার্ম বাদ দিয়ে সব নেগেটিভ হবে, অর্থাৎ এটা পজিটিভ হলে এর পরেরটা নেগেটিভ চলে আসবে, কারণ এখানে মাইনাস এক্স ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে, এখানটা আবার পজিটিভ হবে, পরেরটা নেগেটিভ হবে, এরম করে যাবে। কিন্তু জেনারেল যখন আমরা বের করব তখন কি হবে, দেখো এটা এন সি জিরো এ টু দি পাওয়ার এন, এটা হয়ে যাবে মাইনাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স, প্লাস এটা এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু, এটা শুধু এক্স স্কোয়ার হয়ে যাবে যেহেতু, আবার পরেরটা মাইনাস হবে এন সি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি। কিন্তু এই জেনারেল টার্মটা কী হবে, এই জেনারেল টার্মটা হলো এখানে মাইনাস এক্স যেটা রয়েছে এটাকে আমরা মাইনাস ওয়ান ইন্টু এক্স করতে পারি, তাহলে এই মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর ইন্টু এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। তাহলে লাস্টেরটা কী হবে, আমরা তো জানি না এনটা যুগ্ম না অযুগ্ম, তাহলে লাস্টেরটার ক্ষেত্রেও তাই হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, এন সি এন মানে তো ওয়ান এক্স টু দি পাওয়ার এন, এরকম আসবে। তাহলে যদি এখানে মাইনাস থাকে তাহলে এই মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর সেটা সামনে থাকবে প্রত্যেকটা রাশির, তাহলে যদি এটা আরটা যুগ্ম হয় তাহলে সেটা পজিটিভ হয়ে যাবে, আর যদি আর অযুগ্ম হয় তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই দুটো এক্সপানশন কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এবার আমরা এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এর সাধারণ পদ অর্থাৎ এর এক্সপানশন যখন আমরা করব তার ইন জেনারেলি আমরা কিভাবে একে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, এর যদি এন হয় এর পাওয়ার, তাহলে এর পদ সংখ্যা কত হয়ে যাচ্ছে দেখো, যদি এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যায় তাহলে পদ সংখ্যা কী হয়, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ তিনটে পদ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে পাওয়ার যদি এন হয় তাহলে পদ সংখ্যা কত হয়ে যাবে, এন প্লাস ওয়ান সংখ্যক পদ হয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে এর এক্সপানশনটা কী ছিল, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন যখন ছিল, এক্সপানশন ছিল এন সি জিরো এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ডট 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 এরম করে লাস্ট অবধি কী ছিল, এক্স টু দি পাওয়ার এন ছিল। আচ্ছা, প্রথম পদ কি, টি ওয়ান মানে ফার্স্ট টার্মকে বোঝাতে, টি ওয়ান হলো আমাদের এইটা, অর্থাৎ এন সি জিরো এ টু দি পাওয়ার এন, ঠিক আছে। টি টু কী আসছে, এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান, ঠিক আছে। টি থ্রি থার্ড টার্ম কী হবে, এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার। ফোর্থ টার্ম কী হবে, এন সি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ইন্টু এক্স কিউব। একটা জিনিস লক্ষ্য করো, যততম পদ অর্থাৎ এখানে যদি 2 নম্বর পদ হয় তাহলে এন সি ওয়ান হচ্ছে, 3 নম্বর পদ হলে এন সি টু হচ্ছে, 4 নম্বর পদ হলে এন সি থ্রি হচ্ছে, অর্থাৎ যততম পদ এন সি তার থেকে একটা কম। তাহলে এরম করে ডট 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 টি আর প্লাস ওয়ানতম পদ কত হবে, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এটাই হলো এর সাধারণ পদ, অর্থাৎ আর প্লাস ওয়ানতম পদে গিয়ে এন সি আর এন এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর, এটাকে আমরা ইন জেনারেলি আমরা লিখতে পারবো। এবার এখানে তো এ প্লাস এক্স রয়েছে, যদি এ মাইনাস এক্স হতো, এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন এর সাধারণ পদ, তাহলেও সেখানে টি আর প্লাস ওয়ানতম পদটাই সাধারণ পদ হবে। সেক্ষেত্রে সহগ যে অংশটা রয়েছে সেটা একই থাকবে, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু মাইনাস এক্স টু দি পাওয়ার আর হয়, সেটাকে আমরা কি লিখছিলাম, মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর ইন্টু এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এটা হয়ে যাচ্ছে তখন সাধারণ পদ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের প্রচুর অঙ্কে কাজে লাগবে এই কমন টার্মটা, অর্থাৎ জেনারেল টার্মটাকে আমাদের কাজে লাগাতে হবে, ঠিক আছে। আমরা যে এই চ্যাপ্টারের যে থিওরেমগুলো শিখব তার মধ্যে এটা লাস্ট অংশটা, এরপরে আমরা অঙ্কে চলে আসব, খুব ইন্টারেস্টিং অঙ্কগুলো হবে। তো এই জিনিসটা আগে আমরা দেখে নিই। দেখো, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর মধ্যপদ আমাদের বের করতে হবে, অর্থাৎ মধ্যপদের সহগ কী হয়, মধ্যপদটা কী হবে, কটা মধ্যপদ হবে, সেগুলো আমাদের অনেক সময় বের করতে দেয়। একটা জিনিস দেখো, যদি এই পাওয়ারটা যা হয়, একটু আগে আমরা পড়ছিলাম যে পাওয়ার যত থাকে পদ সংখ্যা তার চেয়ে বেশি, অর্থাৎ
ঘাত n হলে বিস্তারে পদ সংখ্যা হয় n+1, তাই তো? তার মানে ধরো ঘাত যদি 3 থাকে তাহলে পদ সংখ্যা কত হবে 4, আর ঘাত যদি 4 থাকে তাহলে পদ সংখ্যা হয়ে যাবে 5। অর্থাৎ যদি n যুগ্ম হয় তাহলে পদ সংখ্যা n+1 অযুগ্ম, তাই তো? এবার দেখো যদি ধরো পাঁচটা পদ আছে, এই 5টা পদের মধ্যপদ কোনটা? এইটা। কিন্তু যদি থাকে 6টা পদ তাহলে এদের মধ্যপদ কোনটা হবে? এদের মধ্যপদ কিন্তু হয়ে যাবে এই দুটো, তাই তো? অর্থাৎ যদি পদ সংখ্যা অযুগ্ম হয় তাহলে আমরা একটা মধ্যপদ পাবো, আর যদি পদ সংখ্যা যুগ্ম হয়ে যায় তাহলে কিন্তু আমরা দুটো মধ্যপদ পাবো। অর্থাৎ এখানে কিন্তু একটা প্যাচালো জিনিস আছে, অর্থাৎ পদ সংখ্যা অযুগ্ম মানে ঘাত যুগ্ম। তাহলে ঘাত যুগ্ম হলে কটা পাবো আমরা মধ্যপদ? অতএব মধ্যপদ হবে, কততম পদ হবে বলতে পারবে? দেখো 1 2 3 4 5, 5টা পদ হয়েছে, অর্থাৎ ঘাত কত ছিল 4 ছিল নিশ্চয়ই। তাহলে 1 2 3 নাম্বার পদ হয়েছে মধ্যপদ, আমাদের হয়ে যাবে তখন মধ্যপদ হবে n/2 + 1 তম পদ। ঠিক আছে, দেখো যদি n এর মান 4 হয় তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 + 1, 3 নম্বর পদটা হয়ে যাবে মধ্যপদ। যদি n এর মান 6 হয় তাহলে পদ সংখ্যা কটা হবে 7টা, তাহলে মধ্যপদ কটা হয়ে যাবে 6, যেহেতু n যদি 6 হয় তাহলে পদ সংখ্যা হয়ে যাবে 7টা, তাহলে মধ্যপদ হবে কত n/2 মানে 6/2 + 1, অর্থাৎ 4 নম্বর পদ হয়ে যাবে মধ্যপদ। ঠিক আছে, তাহলে এটা গেল যদি n যুগ্ম হয়। তাহলে n যদি যুগ্ম হয় তাহলে মধ্যপদ হয়ে যাবে n/2 + 1। সিম্পলি n যদি যুগ্ম হয় আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, যদি 2 দিয়ে ভাগ করতে পারি তাহলে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করে দিলেই তততম পদ। আর যদি n অযুগ্ম হয়, যদি n অযুগ্ম হয় তাহলে মধ্যপদ কটা হবে? মধ্যপদ দুটো হবে, একটু আগে বলছিলাম। মধ্যপদ হয়ে যাবে n+1/2 এবং n+1/2 + 1 তম পদ। ঠিক আছে, অর্থাৎ কি ধরো n এর মান হলো 5, 5কে তো আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি না, তার জন্য আমরা কি করব 5 + 1 করে নিয়ে তাকে 2 দিয়ে ভাগ করব, মানে 3, অর্থাৎ 3তম পদটা হয়ে যাবে তৃতীয় পদ এবং তার সঙ্গে 1 যোগ অর্থাৎ চতুর্থ পদ। সিম্পলি আমাদের মনে রাখতে হবে n যদি যুগ্ম হয় তাহলে মধ্যপদ হলো n/2 + 1 তম পদ, আর n যদি অযুগ্ম হয় তাহলে মধ্যপদ হলো n+1/2 এবং n+1/2 + 1 তম পদ। ঠিক আছে, আমরা এবার সরাসরি অঙ্কে চলে আসব। এই যে কয়েকটা আমরা থিওরেম পড়লাম বা কিছু ধর্ম পড়লাম, সেই ধর্মগুলোকে কাজে লাগাবো। ঠিক আছে, তো সরাসরি এবার আমরা অঙ্কে চলে আসছি। দেখো অতি সংক্ষিপ্ত 3 দাগের 3-এর অঙ্কটা আমরা করছি। তো এই অঙ্কগুলোর মধ্যে আমাকে বলেছে এটা বিস্তার করো। তো বিস্তার করো অর্থাৎ এটাকে ভেঙে ফর্মুলা ওয়াইজ, আমরা তো কিউবের পরে যে অংশটা আছে সেই ফর্মুলা আমরা কখনো মনে রাখি না। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বাইনোমিয়াল থিওরি যেটা আমরা পড়লাম সেই ফর্মুলা অনুযায়ী কাজে লাগাবো। তাহলে এখানে n = হয়ে গেল 4, তাহলে আমরা শুরু করব কি দিয়ে nc0 অর্থাৎ 4c0 x/3 প্লাস পরেরটাই কী হবে 4c1। এবার এর পাওয়ার একটা করে কমবে, অর্থাৎ 4 - 1 ইন্টু ইন্টু 2/y, এর পাওয়ার একটা করে বাড়বে, পরেরটা কত হয়ে যাবে 4c2, এখানে x-3, এর পাওয়ার কত হয়ে যাবে 4 - 2 ইন্টু 2/y হোল টু দি পাওয়ার একটা বাড়বে, প্লাস পরেরটা 4c3, এখানে x-3 4 - 3 হয়ে যাবে। ঠিক আছে, ইন্টু 2/y হোল কিউব হয়ে যাবে, প্লাস পরেরটা ক্ষেত্রে এটা 4 - 4 0 হয়ে যাবে, আর থাকবেই না, এখানে 4c4
2/y হোল টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তাই তো? এবার এটাকে আমরা জাস্ট সিম্পলিফাই করলে আমাদের অ্যান্সার চলে আসবে 4c0, অর্থাৎ এই যে 4c0, 4c1, 4c2 এটা কোত্থেকে আসছে? এটা যে আমরা পারমুটেশন কম্বিনেশনে যে চ্যাপ্টার করেছি, তোমরা যদি কেউ মিস করে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসবে, অথবা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? এবার এটা হলো কম্বিনেশনের অংশটায় রয়েছে। এই কম্বিনেশন এন সি আর ইকুয়াল টু কী হয়? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এই ফর্মুলা আমরা কাজে লাগাবো, অথবা পরীক্ষা হলে তোমরা এগুলো ক্যালকুলেটারে বের করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 4c0 এর ভ্যালু 1, তাহলে এখানে x টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4 মানে 81, প্লাস 4c1 কত হয়? 4c1 ইকুয়াল টু 4, তাহলে এটা হয়ে যাচ্ছে 4, আর এখানে কত হচ্ছে? 4 মাইনাস 1 মানে 3, তাহলে এক্স কিউব বাই 3 এর কিউব মানে 27, ইন্টু এখানটা একটা 2/y থেকে যাচ্ছে, প্লাস পরেরটা 4c2 কত হবে? 4c2 তোমরা ভ্যালু বের করে দেখবে, সেটা হলো 6, আর এখানটা কত হচ্ছে? স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার বাই 9, ইন্টু এটা y 2/4 আছে, তাহলে এখানে 4/y স্কোয়ার, 2/y তার হোল স্কোয়ার, তাহলে 4y স্কোয়ার। পরেরটা কত আসবে? 4c3, সেটা আবার 4-এ চলে আসবে, 4x, এটা তো 4 মাইনাস 3 মানে 1, তাহলে x বাই 3, আর এখানে হোল কিউব করে দিলে 8/y কিউব, প্লাস পরেরটা 4c4 মানে 1, 2 টু দি পাওয়ার 4 মানে 16/y টু দি পাওয়ার 4। এবার এটাকে আরেকটু সিম্পলিফাই আমরা করতে পারি, তাহলে এটা কত আছে? 1/81 x টু দি পাওয়ার 4, প্লাস এখানে কত হবে? 4 দুগুণে 8/27, তাহলে 8/27 এক্স কিউব বাই ওয়াই, প্লাস পরেরটা কত হচ্ছে? এখানে একটু কাটাকাটি যেতে পারে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে 4 দুগুণে 8/3 এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, প্লাস পরেরটার ক্ষেত্রে আর কাটাকাটি যাবে না, 32/3 এক্স বাই ওয়াই কিউব, পরেরটার ক্ষেত্রে প্লাস 16/y টু দি পাওয়ার 4। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা হয়ে গেল বিস্তার করতে আমাদের পরীক্ষায় অনেক সময় দিয়ে থাকে। পরবর্তী আরও একটা আমরা বিস্তৃত অঙ্ক করব। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 3টে পদ রয়েছে এখানে, এটাকেও আমরা দ্বিপদ যে উপপাদ্য রয়েছে সেই সাহায্য নিয়ে করতে পারি। কেন? আমরা যদি এটাকে দুটো ভাগে ভাগ করে নিই, এটাকে একটা এবং এটাকে একটা ধরে নিই, তাহলে হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলা আমরা ফেলে দেবো, 4c0 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4, প্লাস পরেরটা কী হয়ে যাবে? 4c1 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 3, আর এটার একটা করে পাওয়ার বাড়বে, এক্স স্কোয়ার হয়ে যাবে। পরেরটা 4c2 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2, আর এটা হয়ে যাবে এক্স স্কোয়ার তার স্কোয়ার, প্লাস পরেরটা 4c3 1 মাইনাস এক্স শুধু থাকবে, আর এটা এক্স স্কোয়ার হোল কিউব হয়ে যাবে, প্লাস পরেরটা ক্ষেত্রে 4c4 এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 4, ঠিক আছে? এটাকে আমরা সিম্পলিফাই করব, যখন করব তখন কিন্তু এইটাকে আবার দ্বিপদ উপপাদ্যের সাহায্যে ভাঙতে হবে আমাকে। তাহলে এই 4c0 মানে তো 1, আর এখানটা করলে 1, আমরা দেখো 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4 যেটা রয়েছে সেটাকে আমরা সরাসরি ভাঙছি, তাহলে 1, এটা যেহেতু মাইনাস রয়েছে তাহলে একটা প্লাস একটা মাইনাস, প্রথমটা প্লাস হয়ে গেছে, পরেরটা তাহলে 4x কিউব হবে, তারপরেরটা প্লাস দিয়ে 6x স্কোয়ার হয়ে যাবে, সরি এটা x হবে, পরেরটা x স্কোয়ার, তারপরটা আবার মাইনাস 4x কিউব, পরেরটা আবার x টু দি পাওয়ার 4, এরকমভাবে ভাঙবো। দেখো এইটাই 4c0, এটা 4c1 4c2 4c3 4c4, পরেরটার ক্ষেত্রে এটাকে আমরা ভাঙবো, তাহলে 4c1 কত? 4, আর 1 মাইনাস এক্স তার হোল কিউবের ফর্মুলা তো আমরা জানি, 1 মাইনাস 3 স্কোয়ার এক্স, তার মানে এখানে x প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব এটা আসবে, আর এখানকার এক্স স্কোয়ার। পরেরটার ক্ষেত্রে 4c2 মানে হলো 6, আর 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ারে ভেঙে দিলাম, আর এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4, প্লাস এটা 4c3 মানে কত? 4c3 মানে 4, আর এখানটা 1 মাইনাস এক্স, এখানে এক্স টু দি পাওয়ার 6, প্লাস 4c4 মানে 1, আর এখানে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 দুগুণে 8। এবার দেখো এই এক্স স্কোয়ারটা এর সঙ্গে গুণ করে দেবে, এক্স টু দি পাওয়ার 4টা এদের সঙ্গে গুণ করে দেবো, সবগুলো গুণ করে দিয়ে আবার সিম্পলিফাই করে লিখলেই আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তো আমি এই অংশটুকু আর করে দিলাম না, তোমরা নিজেরাই পারবে করতে।
পরপর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করে নিই। এটা 6 দাগের 1-এর অঙ্কটা বলেছে দেখো 3a + 2/a হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে দশম পদ নির্ণয় করো। এটা খুব ইম্পর্টেন্ট, এরকম পদ নাম্বার বলে দেয় যে ওইটা বের করতে হয়। দশম পদ মানে আমাদের বের করতে হবে T10। T10 মানে আমরা শিখেছি যে এখানে আমরা Tr+1তম পদ হিসাবে বের করি, তাহলে T9+1তম পদ হিসাবে বের করব। তাহলে এটা কী হয়ে যাবে, n = কত, এখানে n = আছে 12। তাহলে r+1তম পদ কী ছিল, NCR, তাহলে এখানে n বলতে 12, CR মানে হলো 9 ইন্টু প্রথম যেই পদটা আছে সেটা হবে 3a হোল টু দি পাওয়ার n-r, তাহলে n-9 ইন্টু দ্বিতীয় যেই পদটা রয়েছে 2/a হোল টু দি পাওয়ার এই যেই 9টা রয়েছে সেটা। বোঝা গেল? এটা ছিল আমাদের জেনারেল টার্মের ফর্মুলাটা। এবার এটাকে সিম্পলিফাই করলে 12c9 মানে 12 ফ্যাক্টোরিয়াল বাই 12 - 9 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল। আর এটা কত হয়ে যাবে, 12 - 9 মানে 3, তাহলে 3a হোল টু দি পাওয়ার 3 ইন্টু এটা 2 টু দি পাওয়ার 9 বাই a টু দি পাওয়ার 9। এখানে 12 ফ্যাক্টোরিয়াল, এখানটা কত হয়ে যাবে, 12কে করলে 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল থাকবে, সেটাকে আমরা কেটে দেবো নিচে। আর এখানে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল, তাহলে এই 9 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। এই 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2, আর এখানটা হচ্ছে 3 কিউব ইন্টু a কিউব, আর এখানে 2 টু দি পাওয়ার 9 বাই a টু দি পাওয়ার 9। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হবে, দেখো 12 ইন্টু 11 ইন্টু 10 বাই এখানে 3 গুণ 2 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু a টু দি পাওয়ার -6 হয়ে যাবে ইন্টু 2 টু দি পাওয়ার 9। তাহলে একটা 3 এখান থেকে কেটে 3 টু দি পাওয়ার 2 হয়ে যাবে, একটা 2 কেটে 2 টু দি পাওয়ার 9 হয়ে যাবে। তাহলে এইগুলো গুণ করে দিলেই আমরা চলে আসবে আমাদের ফর্মুলাগুলো। অথবা এখানেও এই 12 অংশ যেই রয়েছে যেগুলো 12, 11, 10 এর মধ্যে কিছু 2 আছে, একটা 3 আছে, এখানে 2, 5 আছে, সেগুলোকে ভেঙে আমরা করতে পারি। তো এটাকে সিম্পলিফাই করলেই 12 ইন্টু 11, 12 এখানে ইন্টু 10 ইন্টু এখানে 3 স্কোয়ার আর 2 টু দি পাওয়ার 8 ইন্টু a টু দি পাওয়ার -6। এই অংশটা করলে যেই ভ্যালুটা বেরোবে সেটাই আমাদের অ্যান্সার, ইন্টু a টু দি পাওয়ার -6। এটাই হয়ে গেল আমাদের যেই দশম পদ সেটা। এটা কিন্তু আমাদের করে নিতে হবে। এরপরে আরেকটা অঙ্ক দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট, 6-এর 5 দাগের অঙ্কটা। এই অংশটা দেওয়া আছে, এই বিসিতে শেষ দিক থেকে তৃতীয় পদ, এটা আমাদের ইম্পর্টেন্ট কথা, শেষ দিক থেকে তৃতীয় পদ নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখানটায় ঘাত কত আছে, 8, তাহলে পদ সংখ্যা কত হবে, পদ সংখ্যা = 9। এবার শেষ দিক থেকে তৃতীয় পদ বলেছে, অর্থাৎ শেষ দিক থেকে তৃতীয় পদ, অর্থাৎ শেষ দিক থেকে তৃতীয় পদ, প্রথম দিক থেকে কত হবে, প্রথম দিক থেকে হবে আমাদের 9টা পদ ছিল, তার থেকে বাদ যাবে হলো 3 - 1, অর্থাৎ 2 বাদ যাবে, অর্থাৎ সপ্তম পদ, সপ্তম পদ। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে কি T7 = তাহলে T6+1তম পদ আমাদের বের করতে হবে। তাহলে T6+1 মানে 8c6, আর এটা হয়ে যাবে 4x/5 হোল টু দি পাওয়ার 8 - 6 মানে 2, আর এটা হয়ে যাবে 5/2x হোল টু দি পাওয়ার 6। কিন্তু এখানটা আমাদের দেখো মাঝখানে মাইনাস আছে, তাহলে এইখানটায় কি হবে, মাইনাস আসবে সামনে একটা, -1 হোল টু দি পাওয়ার 6। যেহেতু এখানে 6 রয়েছে তাহলে হোল টু দি পাওয়ার 6, তাহলে যদিও এখানটায় পজিটিভই হয়ে যাবে, তাহলে 8c6 ভ্যালু কত হবে, 8 ফ্যাক্টোরিয়াল বাই 8 - 6 মানে 2 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে হোল স্কোয়ার করলে 4 × 4 = 16 x² বাই 25 বা 5 স্কোয়ারই রাখি, ইন্টু এখানে 5 টু দি পাওয়ার 6 বাই 2 টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6। এটাকে সিম্পলিফাই করব আমরা, তাহলে এখানে 8 × 7 হবে, নিচে 6 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, একটা 2 থাকবে নিচে, আর এখানে 16 আসছে, তাহলে 16 মানে হলো 2 টু দি পাওয়ার 4 x² বাই 5 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 6 2 টু দি পাওয়ার 6 ইন্টু x টু দি পাওয়ার 6। তাহলে থাকছে কি অ্যাকচুয়ালি দেখো, এখানে
নিচে 2 টু দি পাওয়ার 6 আর ওপরে আরেকটা 2 আছে, এখানে একটা 2 কেটে গিয়ে এখানে 4 হবে। 4 মানে 2 স্কোয়ার, তাহলে এই 2 টু দি পাওয়ার 6-এর সঙ্গে এই অংশগুলো কেটে যাচ্ছে। থাকছে কি তাহলে, ওপর একটা 7 থাকছে, এখানে 5 স্কোয়ার আছে, এখানে 5 টু দি পাওয়ার 4 আছে, তাহলে 5 টু দি পাওয়ার 4 আর কি থাকছে এক্স স্কোয়ার, আর এখানে নিচে এক্স টু দি পাওয়ার 6, তাহলে ইন্টু এক্স টু দি পাওয়ার -4। তাহলে এইটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুব ছোট্ট এবং খুব ইন্টারেস্টিং আরেকটা অঙ্ক। প্রমাণ করতে হবে যে 1 + x হোল টু দি পাওয়ার 57 বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 14 এবং এক্স টু দি পাওয়ার 43 এই দুটোর সহগ সমান। সহগ মানে কি, চলরাশি বাদ দিয়ে যে অংশটা থাকে। তো আমরা আগে কি করব, এর যে সাধারণ পদ অর্থাৎ টি আর প্লাস 1তম পদ সেটাকে বের করে নিই। টি আর প্লাস 1তম পদ কত হবে, 57c আর, যেহেতু 1 রয়েছে এখানে 1-এর কোনো ফ্যাক্টর থাকছে না, তাহলে এক্স টু দি পাওয়ার আর। ঠিক আছে, এবার যদি আমার এক্স টু দি পাওয়ার 14 আসতে হয়, অতএব এক্স টু দি পাওয়ার 14 এর সহগ কত হবে, এক্স টু দি পাওয়ার আর এর সহগ কত, এটা হলো 57c আর, তাহলে এক্স টু দি পাওয়ার 14 এর সহগ হয়ে যাবে 57c14 এবং এক্স টু দি পাওয়ার 43 এর সহগ কত হবে 57c43। এই দুটোর ভ্যালু আমরা যদি বের করি 57 ফ্যাক্টোরিয়াল বাই এখানে 57 মাইনাস 14 ফ্যাক্টোরিয়াল ইন্টু 14 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত হবে 57 ফ্যাক্টোরিয়াল। এখানে আমাদের ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বের করা কোনো প্রয়োজনই নেই। দেখো 57 মাইনাস 14 কত হয় 43 ফ্যাক্টোরিয়াল বা ইন্টু 14 ফ্যাক্টোরিয়াল। এখানে করলে কত হবে 57 ফ্যাক্টোরিয়াল থাকবে ওপরে, নিচে হবে কত 57 মাইনাস 43 ফ্যাক্টোরিয়াল ইন্টু 43 ফ্যাক্টোরিয়াল। দেখো সিম্পলি একই জিনিস চলে আসছে, কারণ 57 থেকে 43 বাদ দিলে 14 ফ্যাক্টোরিয়াল ইন্টু 43 ফ্যাক্টোরিয়াল। দেখো দুটো একই আসছে, অতএব এক্স টু দি পাওয়ার 14 এবং এক্স টু দি পাওয়ার 43 এর সহগ একই। তো পরবর্তী অঙ্কটা দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় বহুবার এই অঙ্কগুলো দেওয়া থাকে। বলছে এক্স স্কোয়ার মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 9 এর মধ্যপদ দুটি নির্ণয় করো। এখানে বলেই দেওয়া রয়েছে দুটি। আমরা জানি যে টু দি পাওয়ার যে এনটা অর্থাৎ ঘাত যদি অযুগ্ম হয় তাহলে পদ সংখ্যা যুগ্ম হয়ে যাবে। যখনই পদ সংখ্যা যুগ্ম হয়ে গেল তাহলে মধ্যপদ আমার দুটো বেরোবে। সেই মধ্যপদগুলো কি কি হবে, তাহলে অতএব এর মধ্যপদ কি কি হবে 9 + 1/2 অর্থাৎ কত হবে 9 আর 10/2 অর্থাৎ পঞ্চম পদতম পদ, এবং আরেকটা কত হবে এর সঙ্গে আর 1 যোগ করতে হবে অর্থাৎ 6তম পদ। তাহলে এই পদ দুটো আমরা বের করলেই এর মধ্যপদ বেরিয়ে যাবে, অর্থাৎ T5 মানে T4 + 1তম পদ আমাদের বের করতে হবে। তাই T4 মানে এখানে 9c4, এখানে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কত হবে 9 - 4, 9 - 4 মানে 5 ইন্টু 1/x হোল টু দি পাওয়ার 4, যেহেতু মাঝখানে মাইনাস আছে তাহলে এখানে -1 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে যেহেতু যুগ্ম তাহলে এখানে মাইনাস থাকছে না। 9c4 কত হবে 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 - 4 মানে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, আর এখানে এক্স টু দি পাওয়ার 10 আর এখানে আসছে 1/x টু দি পাওয়ার 4। তাহলে সিম্পলিফাই করলে এখানে কত হবে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়ালের সঙ্গে কেটে যাবে, তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 4 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 2। আচ্ছা, এখানে এক্স টু দি পাওয়ার 6 থাকছে ওপরে, আর কি থাকবে 3 কাটলে 2, আর কিছু থাকছে না। তাহলে এবার এখানে কত হচ্ছে দেখো 7 দুগুণে 14 আর 9, 14-র সঙ্গে 9 গুণ করলে 4 নং 36, 6 হাতে 3, 9 9 আর 3 12, 126 এক্স টু দি পাওয়ার 6। এটা হয়ে গেল আমাদের T5 এবং T6 কি হবে T6 = T5 + 1 নিশ্চয়ই, তাহলে এখানে -1 হোল টু দি পাওয়ার 5 9c5 এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এখানে কত হবে 9 - 5 মানে 4 ইন্টু 1/x হোল টু দি পাওয়ার 5 হবে তাহলে। আচ্ছা দেখো 9c4 এবং 9c5 এই দুটোর ভ্যালু একই হবে, আর এখানে যেহেতু মাইনাসের ওপরে নেগেটিভ অড রয়েছে তাহলে -126 হয়ে যাবে এর, আর এখানে কত এক্স স্কোয়ার, তাহলে 8 ইন্টু 1/x টু দি পাওয়ার 5,
তাহলে এটা হচ্ছে -126x³। এটা হচ্ছে আরেকটা মধ্যপদ। ঠিক আছে, আমরা আরও একটা অঙ্ক করব এর। এবার এর মধ্যপদ বের করতে বলেছে। যেহেতু এটা আমাদের যুগ্ম সংখ্যা, তাহলে মধ্যপদ একটাই হবে, অতএব মধ্যপদ হবে 8/2 + 1, অর্থাৎ 4 + 1 5তম পদ। তাহলে t5 = t4 + 1 = কত হবে 8c4 x⁴ ইন্টু 1/x⁴ হয়ে যাবে। তাহলে দেখো এক্সের অংশগুলো কেটেই যাচ্ছে, তাহলে 8c4 এর ভ্যালুটা 8 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, এটাকে সিম্পলিফাই করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। অর্থাৎ 8 × 7 × 6 × 5, 4 ফ্যাক্টরিয়াল একটা কেটে যাচ্ছে, আর 4 × 3 × 2 একটা থেকে যাচ্ছে। 4 দিয়ে 8কে কাটলে 2, 2 2 কেটে গেল, 3 দিয়ে কাটলে 2, তাহলে যাচ্ছে 70, অর্থাৎ 70 হচ্ছে এর মধ্যপদ। ঠিক আছে, তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, যেহেতু প্রথমে বোঝানো হলো এবং তার অ্যাপ্লিকেশনগুলো আমরা শিখলাম। তো নিশ্চয়ই তোমরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করে আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও করার জন্য। এবং এর যে নেক্সট এপিসোডটা হবে, এর যে নেক্সট ক্লাসটা হবে, সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। তো তার জন্য তোমরা সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকে এই পর্যন্তই থাকছে, এবং বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবে। খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।